প্রাতরাশের পালা শেষ। সাঙ্গ হয়েছে সংবাদপত্র পাঠ। জয়ন্তের ইচ্ছা বাসি স্বাদে, মানিকের স্বাদ দুই এক চাল দাবা খেলে। এমন সময় কালীবাবুর প্রবেশ। দুজনেরই স্বাদে পড়ল বাদ। বাবু কালীপ্রসন্ন রায়চৌধুরী, দক্ষিণবঙ্গের একজন বড় জমিদার, কিন্তু একরকম স্থায়ীভাবেই শিকড় গেড়েছেন কলকাতায়। জয়ন্তদের পাড়ার লোক এবং প্রায় বন্ধুও বটে। বয়স 60-এর কম হবে না। মাথার চুল কার্পাস তুলোর মতো ধপধপে, কিন্তু গায়ের টকটকে রঙের জেল্লা এখনো ময়লা হয়নি এবং লম্বা চওড়া দেহখানিও বেশ শক্ত সামর্থ্য। একাধিক জ্যোতিষী রজত মুদ্রার বিনিময়ে ভবিষ্যৎবাণী করেছেন অন্তত 85 বছর বয়স পর্যন্ত তিনি যে কোনো যমদূতকে কদলী প্রদর্শন করতে পারবেন, এবং সেই জন্যে বৃদ্ধ বয়সে দ্বিতীয় পক্ষের পক্ষপাতী হয়েও কালীবাবু দিব্যি নিষ্করুণ পৃথিবীর বক্রদৃষ্টির দিকে দৃষ্টিপাত করতে পারে। পরমায়ুর বাকি এখনো সিকি শতাব্দী, সে তো বহুকালের ব্যাপার। বয়সে বিয়ে করেছি তো হয়েছে কি? দীর্ঘজীবীকে আবার বুড়ো বলে খোটা দেওয়া কেন বাপু? কালীবাবুর মনের ভাবখানা হচ্ছে এই রকম। জ্যোতিষীর কথায় তার অটল নির্ভরতা। মানিক কিঞ্চিত বিস্মিত স্বরে বলে উঠল, আরে কালীবাবু যে, ভোরবেলা তো আপনার কাছে অবেলা। এমন অসময়ে বৌদির রঙিন আঁচল ছেড়ে আমাদের মতো চিরকুমারদের খাস্তা আস্তা নেয় কেন? কিন্তু জয়ন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে কালীবাবুর মুখের পানে তাকিয়ে বললে, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি যেন অসুস্থ। কালীবাবুর প্রফুল্ল মুখে অসুস্থতার ছাপ কেউ দেখে না। জয়ন্তের বিস্ময়ের কারণ আছে। কালীবাবু অবসাদগ্রস্তের মতো একখানা চেয়ারের ওপরে অঙ্গভার ন্যস্ত করে বললেন, হ্যাঁ জয়ন্তবাবু, আমি অসুস্থ, কিন্তু দেহের নয়, মনের অসুখ। সরকার সব জমিদারি হস্তগত করবেন বলে আজকাল কোনো জমিদারেরই মন সুস্থ নয়। কালীবাবু কি তাই? জয়ন্তের চিন্তাস্রোতে বাধা দিয়ে কালীবাবু হঠাৎ বললেন, জয়ন্তবাবু, শুনেছি আপনারা শখের গোয়েন্দাগিরি করতে ভালোবাসেন। আমাকে একটু সাহায্য করতে পারবেন? জয়ন্ত অল্পক্ষণ নির্বাক হয়ে রইল। তারপর ধীরে ধীরে বললে, আপনাকে আমরা কোন দিক দিয়ে সাহায্য করতে পারি? আপনার কি কিছু চুরি গেছে? কালীবাবু বিমর্ষ মুখে মাথা নেড়ে বললেন, চুরি? না না, আমার কিছুই চুরি যায়নি। চুরি গেলে আমি এতটা চিন্তিত হতুম না, আর সরকারি পুলিশ থাকতে আপনাদের বিরক্ত করতেও আসতুম না। তবে এই চিঠিখানা পড়ে দেখুন, এখানা কাল বিকেলে পেয়েছি। কালীবাবু নিজের পকেট থেকে একখানা খাম বার করে জয়ন্তের দিকে এগিয়ে দিলেন। কালীবাবুর ডান হাতের দিকে চেয়ে জয়ন্ত বললে, আপনার বুড়ো আঙুল আর তর্জনীর ওপরে পট্টি বাঁধা কেন? একটা ঘরের দুই দরজার মাঝখানে পড়ে কাল বড়ই চোট লেগেছে। ডাক্তার ডাকতে হয়েছিল। আজ আর আঙুল দুটো নাড়তে পারছি না। কিন্তু ও কথা নিয়ে এখন মাথা ঘামাবার দরকার নেই। চিঠিখানা আগে পড়ে দেখুন। খামের দিকে তাকিয়েই জয়ন্তের চোখ একটু চমকে উঠল। তার উপরে হাতের লেখা নেই। ছাপা বই থেকে কতগুলো অক্ষর কেটে নিয়ে পরে পরে বসিয়ে কালীবাবুর নাম ও ঠিকানা লেখা হয়েছে। সাধারণ সরকারি খাম, আমার স্ট্রিট পোস্ট অফিসের ছাপ মারা। খামের ভেতরের কাগজও চিঠির কাগজ নয়, সাধারণ ফুলস্কেপ কাগজের আধখানা কেটে নিয়ে মাঝখানে ভাঁজ করে ব্যবহার করা হয়েছে। চিঠির কথাগুলো মুদ্রিত পুস্তকের অক্ষর কেটে নিয়ে বসানো। কথাগুলো এই: শ্রী কালীপ্রসন্ন রায়চৌধুরী, সমীপেশু মহাশয়, আমার স্ত্রী মাধবী বিধবা নয়। আমি তার বৈধ স্বামী এবং বলা বাহুল্য আজও বহাল তবিয়েতে সশরীরে বিদ্যমান। স্বামী বর্তমান থাকতে হিন্দু স্ত্রীর দ্বিতীয়বার বিবাহ হতে পারে না, অথচ শুনছি আমার স্ত্রীকে আপনি আবার বিবাহ করেছেন। এটা যে গুরুতর অপরাধ, আশা করি আপনি তা স্বীকার করবেন।
এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করব। ইতি নিবেদক শ্রী মহিতোষ সেন। পত্রখানা পাঠ করে জয়ন্ত নীরবে কালীবাবুর মুখের পানে তাকিয়ে রইল। কালীবাবু বললেন, আমার বিবাহের ব্যাপার নিশ্চয়ই আপনার অজানা নেই? না, জয়ন্তের তা অজানা নেই। ব্যাপারটা হচ্ছে এই, নিঃসন্তান অবস্থায় কালীবাবুর প্রথম সহধর্মিণী পরলোকে গমন করেন 1940 খ্রিস্টাব্দে। বিপুল বিত্তের মালিক হয়েও সন্তানের অভাবে কালীবাবুর দুঃখের সীমা ছিল না। তার তারাপ্রসন্ন নামে এক ভ্রাতৃপুত্র আছে বটে, কিন্তু তার নাম তিনি মুখেও আনেন না। সে হচ্ছে মদ্যপ, জুয়ারি ও অকর্মণ্য। নিজের সমস্ত সম্পত্তি অনায়াসে উড়িয়ে দিয়েছে খোলামকুচির মতন, এবং কালীবাবু তাকে আর নিজের বাড়িতে ঠাঁই পর্যন্ত দিতে রাজি নন। যোগ্য উত্তরাধিকারীর অভাবে তার জীবন হয়ে উঠেছিল অশান্তিময়। অবশেষে অনেক ভেবেচিন্তে ও বন্ধু বান্ধবদের পরামর্শ নিয়ে 1946 খ্রিস্টাব্দে তিনি বিধবা মাধবী দেবীর পানি গ্রহণ করেন। তখন মাধবীর বয়স 20 বৎসর এবং কালীবাবু 50-এর কোটা পার হয়ে গিয়েছেন। সুতরাং বরকন্যার এই মিলন যে রাজ্যটক বলে গণ্য হয়নি সে কথা বলা বাহুল্য। কেবল যুবতী নয়, মাধবী ছিল পরমা সুন্দরী। এই অসম মিলন মাধবী কিভাবে গ্রহণ করেছিল বাইরে তা প্রকাশ পায়নি, কিন্তু সে বুদ্ধিমতীরই মতো মুখে কোনো প্রতিবাদ করেনি, কারণ প্রতিবাদ করবার যোগ্যতা তার ছিল না। শৈশব থেকেই সে বাপ মা হারা, দূর সম্পর্কীয় আত্মীয়র ঘরে অনাদরে মানুষ। তার উপরে প্রথম যৌবনেই স্বামী হারিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল অনাথ আশ্রমে। অতএব এখানে তার ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন উঠতেই পারে না। বরং বলা যায় যে এই দ্বিতীয় বিবাহটা তার পক্ষে হয়ে দাঁড়িয়েছিল সাপে বরের মতো, কারণ কালীবাবু যুবক না হলেও ধনকুবের। তার বৈধব্যের পেছনেও আছে একটুখানি ইতিহাস। 1940 খ্রিস্টাব্দে মহিতোষ সেনের সঙ্গে যখন তার বিবাহ হয় তখনও সে হয়নি উদ্দীর্ণ যৌবনা। বিবাহের অল্পদিন পরেই দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফৌজে চাকরি নিয়ে মহিতোষ মিশরে চলে যায়। তারপর 1941 খ্রিস্টাব্দে মিশর থেকে সরকারি খবর আসে যে কোনো একটা যুদ্ধের পর মহিতোষ সেন মিসিং, অর্থাৎ নিখোঁজ। তারপর একে একে কয়েক বছর কেটে যায়, কিন্তু তার আর কোনো পাত্তা পাওয়া যায়নি। অতএব স্বাভাবিকভাবেই সকলে ধরে নেয় মহিতোষ আর ইহলোকে বর্তমান নেই। শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্র থেকে নিখোঁজ হওয়ার অর্থ দ্বারায় যে মৃত্যু, এটাই দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু 1941 খ্রিস্টাব্দ থেকে নিখোঁজ মহিতোষের আত্মা যে এখনও প্রেতলোক বাস করছে না, 1954 খ্রিস্টাব্দে অগাস্ট মাসে লিখিত তার পত্রে সেই সত্যটাই প্রমাণিত হচ্ছে। বিস্ময়ের কথা, কিন্তু অসম্ভব নয়। পাশ্চাত্য দেশে অগুন্তিবার দেখা গিয়েছে এমন ব্যাপার। জয়ন্ত মনে মনে ভাবতে লাগল, ব্যাপারটা রীতিমতো নাটকীয় হয়ে উঠেছে। বাঙালি জীবনে এমন ঘটনা সহসা ঘটে না। কালীবাবু বললেন, এখন আমি কি করব? মানিক বললে, কি করা উচিত তার কিছুই কি আপনি স্থির করতে পারেননি? কালীবাবু বললেন, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, আর সেই জন্যই তো আপনাদের সাহায্য চাই। জয়ন্ত বললে, কিন্তু কীরকম সাহায্য? এই পত্রখানা দেখে আপনার কি মনে হয়? আর 5 জনের যা মনে হতে পারে তাই, অর্থাৎ বিশেষ কিছুই নয়। প্রথমত, পত্রলেখক নিজের হস্তাক্ষর গোপন করতে চায়। দ্বিতীয়ত, লেফাফা সরকারি, কাগজেও কোনো বিশিষ্টতা নেই। এর ওয়াটারমার্কে পাওয়া যায় বটে হাওয়ার্ড স্মিথ, বেলফাস্ট বর্ন, মেড ইন কানাডা, কিন্তু এও হচ্ছে খুব সাধারণ। কালীবাবু বললেন, আগে হ্যাঁ, আমিও ওই মার্কা ফুলস্কেপ কাগজ ব্যবহার করি। জয়ন্ত ভুরু সংকুচিত করে বললে,
তাই নাকি? আপনিও ওই একই কাগজ ব্যবহার করেন? তারপর অল্পক্ষণ স্তব্ধ থেকে সে বললে, তাহলেই বুঝুন, এরকম কাগজ আপনি ব্যবহার করেন, আমি ব্যবহার করতে পারি, আবার আরও অনেকে ব্যবহার করতে পারেন। তাই বলছিলাম, কাগজে কোনো বিশিষ্টতা নেই। মানিক বললে, কিন্তু এখানে একটা ব্যাপার আন্দাজ করা যেতে পারে। পত্রলেখক নিজের ঠিকানা দেয়নি, সে নিজের হাতের লেখাও কাউকে দেখাতে চায় না। এই লুকোচুরির কারণ কি? কালীবাবু বললেন, অথচ সে নিজেকে আড়ালে লুকিয়ে রাখতে চায় না, কারণ সে নাকি শীঘ্রই আমার সঙ্গে দেখা করবে। সুতরাং কোনো রকম লুকোচুরি এখানে যুক্তিহীন বলে মনে হয় নাকি? জয়ন্ত বললে, এই ব্যাপারটা নিয়ে আমিও মনে মনে মাথা ঘামাচ্ছি। চিঠিখানা লিখেছে নিশ্চয়ই কোনো মতলববাজ লোক। আমার সন্দেহ হয় লোকটার মনে বিশেষ কোনো অভিসন্ধি আছে, কিন্তু সেটা যে কি তা বুঝে উঠতে পারছি না। মানিক বললে, চিঠিখানার ধরন ধারণ অনেকটা উড়ো চিঠির মতন। উড়ো চিঠি প্রায় ভিত্তিহীন নয়। কালীবাবু বললেন, কিংবা কেউ হয়তো আমাকে ব্ল্যাকমেল করবার ফিকিরে আছে। জয়ন্ত বললে, হ্যাঁ, সেটাও অসম্ভব নয়। কিন্তু এসবই তো আন্দাজি কথা। আমি আপনাদের কাছে এসেছি একটা নিশ্চিন্ত নির্দেশ পাওয়ার আশায়। কালীবাবু, এত তাড়াতাড়ি নিশ্চিন্তভাবে কিছু বলা চলে না। আমাকে একটু ভাববার সময় দিন। মনে হচ্ছে একটা পথও যেন খুঁজে পেয়েছি। আমরা কাল সকালে আপনার সঙ্গে দেখা করব। সেই সময় হয়তো কোনো পথ আপনাকে দেখাতে পারবো আমি। পরদিন প্রভাতে যথাসময় কালীবাবুর বাড়ির দিকে পদচারণা করলে জয়ন্ত ও মানিক। মানিক জিজ্ঞেস করলে, কাল দুপুরে তুমি কোথায় অদৃশ্য হয়েছিলে? আমি এসে ফিরে গেছি। গিয়েছিলুম সৌরিনের কাছে। কলেজে সৌরিন মিত্রের কথা তোমার মনে আছে? সৌরিন মিত্র? এক সৌরিন মিত্র তো আমাদের সঙ্গে 4th ইয়ার পর্যন্ত পড়েছিল। তুমি কি তার কথা বলছো? হ্যাঁ, সেই। আমি জানতাম সৌরিনের এক ভাই বাড়ির দ্বিতীয় মহাযুদ্ধের সময় পল্টনে যোগ দিয়ে উত্তর আফ্রিকায় গিয়েছিল। তার সঙ্গেই ছিল আমার দরকার। মানিক বিস্মিত স্বরে বললে, তার সঙ্গে তোমার কি দরকার থাকতে পারে? বিশেষ কিছুই নয়। আমি খালি জানতে গেছিলাম ফৌজে মহিত সেন নামধারী কোনো ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়েছিল কিনা। মানিক বলে উঠল, ওহো, বুঝেছি। তারপর কি জানতে পারলে? জানলাম মোহিত সেন নিখোঁজ হলেও যুদ্ধে মারা পড়েনি। তারপর? ব্যাপারটা আরেকটু ফলাও করে বলছি, শোনো। মোহিত সেন কথা তুলতেই বারিন উত্তেজিতভাবে বলে উঠল, ব্ল্যাকগার্ড। সে ভারতের বাইরে বাঙালির নাম ডোবাতে চেয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কেন? বারিন বললে, লড়াই শুরু হতেই সে যুদ্ধক্ষেত্র থেকে কাপুরুষের মতো পালিয়ে গেছিল। প্রথমে এটা জানা যায়নি, তাই তার নাম বেরিয়েছিল নিখোঁজদের তালিকায়। তারপর সব কথা প্রকাশ পায়। তাকে নিয়ে খোঁজাখুঁজি চলে, কিন্তু তার নাগাল পাওয়া যায় না। ধরা পড়লে ডেজার্টার বলে সামরিক আদালতে নিশ্চয়ই তার কঠিন শাস্তি হতো। বুঝেছ মানিক? এতদিন পরে সেই বীরপুরুষই দুষ্টু গ্রহের মতো আবির্ভূত হয়েছে বেচারা কালীবাবুর ভাগ্যগণনে। সৈনিক বেশে বারিন আর অন্য দুই বন্ধুর সঙ্গে তোলা মহিতোষের একখানা ফটো আমি সংগ্রহ করেছি। ভবিষ্যতে সেখানে কাজে লাগলেও লাগতে পারে। বিশেষ কাজে লাগবে বলে তো মনে হয় না। ভারত আজ স্বাধীন, আর মহিতোষ ছিল ইংরেজ আমলের সেপাই। ডেজার্টার বলে এখন কেউ তাকে গ্রেফতার করতে চাইবে কি? বোধ হয় না। আর সেই জন্যই তো এতদিন পরে এই কাপুরুষ আত্মপ্রকাশ করতে সাহসী হয়েছে। কিন্তু একটা প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছি না। আত্মপ্রকাশ করতে উদ্যত হয়েও সে নিজের ঠিকানা আর হাতের লেখা লুকোতে চায় কেন? একদম ঠিক বলেছ মানিক।
এর মধ্যে যেন কোনো শয়তানির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন একাতা চাপা দাও। এই আমরা এখন কালীবাবুর বাড়ির সামনে এসে পড়েছি। জয়ন্ত ও মানিক সচমক দেখলে কালীবাবুর দরজার সামনে ছোট একটা জনতা। তার মধ্যে আবিষ্কার করা যায় একাধিক লাল পাগড়িকেও। মানিক সবিস্ময়ে বললে, এখানে আবার পুলিশ হাঙ্গামা কেন? ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর ভূপেন চক্রবর্তী। ভারিককে চালচলন, উপরিতন কর্মচারী ছাড়া দুনিয়ার আর সকলের প্রতি দৃষ্টিপাত করেন কৃপালু নেত্রে। জয়ন্ত ও মানিক তাকে চিনত, কারণ কোনো কোনো মামলায় তাদের পুরাতন বন্ধু ও পরামর্শ প্রার্থী ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সঙ্গে ভূপেনবাবুর দেখা পাওয়া গেছে কয়েকবার। তাদের দেখেই ভূপেনবাবু বলে উঠলেন, আরে আরে, এ কি ব্যাপার? মরা পড়তে না পড়তেই শকুনির টনক নড়ে। জয়ন্ত অপ্রসন্ন কণ্ঠে বললে, মশায়ের উপমার অর্থ বুঝলাম না। অর্থটা কি এতটাই দুর্বোধ্য? কিন্তু গোড়াতেই জেনে রাখুন মশাই, সুন্দরবাবুর মতো আমিও আপনার সাহায্যপ্রার্থী নই। নিজের মামলার ভার আমি নিজেই বহন করতে পারি। আর তাছাড়া এটা একটা মামলা মতো মামলাই নয়, এ হচ্ছে নিতান্ত হালকা মামলা। যে কোনো শিশুও এর তদবির করতে পারে। জয়ন্ত বললে, আপনি কী সব বাজে বকছেন? আমরা কোনো মামলার ভার নেবার জন্য এখানে আসিনি। কালীবাবু ডেকেছেন তাই আমরা এসেছি। আমরা তার বন্ধু। কালীবাবু আপনাদের ডেকেছেন? কিন্তু তিনি এখন কোথায়? কেন, তিনি কি বাড়িতে নেই? বাড়িতেও নেই, পৃথিবীতেও নেই। মানে? কাল রাতে তিনি আত্মহত্যা করেছেন। এই অপ্রত্যাশিত সংবাদে জয়ন্ত ও মানিক একেবারে স্তম্ভিত হয়ে গেল। তাদের মন একথা বিশ্বাস করতে চাইলে না, এবং তাদের মুখের ওপরেও ফুটে উঠল সেই মনের কথা। ভূপেনের শিক্ষিত দৃষ্টি সে কথাটা বুঝতে ভুল করলে না। ওষ্ঠাধর টিপে মৃদু হেসে তিনি বললেন, যা ভাবছেন তা নয়। কালীবাবু যে আত্মহত্যা করেছেন তাতে আর একটুও সন্দেহ নেই। ততক্ষণে জয়ন্ত নিজেকে সামলে নিয়েছে। কালীবাবুর অভাবনীয় অপঘাতের সংবাদ পেয়ে সাধারণ লোকের মতো তারও মন প্রথমে আচ্ছন্ন হয়ে গেছিল বটে, কিন্তু তারপরেই জাগ্রত হয়ে উঠল তার তীক্ষ্ণতার নিশ্চিন্ত গোয়েন্দা বুদ্ধি। যে কোনো পরিস্থিতির মধ্যে যা থাকে সর্বদাই অবিচল ও অবিশ্রান্ত। সে বেশ সহজভাবেই বললে, মৃতদেহ কি এর মধ্যে সরিয়ে ফেলা হয়েছে? না, উপরওয়ালাদের আদেশের অপেক্ষা করছি। আপনাকে বললাম কালীবাবু ছিলেন আমাদের বন্ধু। শেষবারের মতো একবার তাকে দেখতে পাবো কি? আবার ঠোঁট টিপে একটু হেসে ভূপেনবাবু বললেন, এসব জায়গায় বাইরের বাজে লোকের প্রবেশ নিষেধ। তবে আপনি পরিচিত ব্যক্তি, অতএব আমার আপত্তি নেই। কিন্তু এখানেও যেন শখের গোয়েন্দাগিরি করে আপনি আমার ওপরে টেক্কা মারবার চেষ্টা না করেন, কারণ আমি সুন্দরবাবু নই। আমি বলছি এটা আত্মহত্যার মামলা। সব দেখে শুনে আপনাকেও আমার কথাই মানতে হবে। জয়ন্ত বললে, ঘাবড়াচ্ছেন কেন? তাই সই। ভূপেনের পেছনে পেছনে জয়ন্ত ও মানিক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হল। সেটা হচ্ছে কালীবাবুর একাধারে বসবার ও পড়বার ঘর। আকারে বড়ই বলতে হবে। 3 দিকের দেওয়াল আড়াল করে সারি সারি বই ভরা আলমারি। যেদিকে দেওয়াল ঢাকা আলমারি নেই সেই দিকে 3টি জানলা ও ঘরে ঢোকবার জন্য একটি মাত্র দরজা। ঘরের মাঝখানে একটা বড় টেবিল ও তার 3 দিকে 4খানা ও একদিকে 1খানা চেয়ার। টেবিলের ওপরে লেখবার প্যাড, কলমদান, কাগজ চাপা, খানকয় বই ও অন্যান্য টুকিটাকি জিনিস। ঘরের এক কোণে ছোট টেবিলের ওপরে টাইপরাইটার। জয়ন্ত জানত সেটা হচ্ছে কালীবাবুর বাংলা টাইপরাইটার। তিনি নিজে ব্যবহার করতে ভালোবাসতেন। বড় টেবিলের একপাশে কিছু তফাতে একখানা ইজি চেয়ার, এবং তারই ওপরে দেখা যাচ্ছে অর্ধশয়ন অবস্থায় হতভাগ্য কালীবাবুর মৃতদেহ। তার মাথাটি বাঁ কাঁধের ওপরে লুটিয়ে পড়েছে এবং ডান রগের ওপর একটা গভীর, ভীতিকর ও রক্তাক্ত ক্ষত।
মুখ ও বুকের কতক অংশের ওপরেও রক্ত জমাট বেঁধে আছে এবং মেঝের ওপরেও রয়েছে চাপ চাপ রক্ত। ইজি চেয়ারের চ্যাটালো হাতলের ওপরে পড়ে আছে তার ডান বাহুখানা এবং সেই হাতের মুষ্টির মধ্যে রয়েছে একটা রিভলভার। ট্রিগারের ওপরে তখনও সংযুক্ত রয়েছে মৃতের তর্জনীটি। কালীবাবুর চোখ দুটি খোলা এবং তাদের মধ্যে তখনও আড়ষ্ট হয়ে আছে বিস্ময়ের মতো একটা ভাব। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী ব্যর্থ করবার জন্য যুক্তিহীন মৃত্যু যেমন আকস্মিকভাবে তাকে আক্রমণ করবে, যেন তিনি তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। জয়ন্তের মনে হলো এই চোখ যেন আত্মঘাতীর চোখ নয়, কিন্তু ভূপেনের তা মনে হয়নি। তিনি অঙ্গুলি নির্দেশে বললেন, দেখছেন ক্ষতের চারিদিকে পোড়া দাগ, তার মানে কালীবাবু রিভলভারের নলচেটা একেবারে নিজের রগের ওপরে রেখে টিপকল টিপে দিয়েছিলেন। জয়ন্ত হেঁট হয়ে পড়ে খরচোকে কালীবাবুর হাতটা কিছুক্ষণ পরীক্ষা করলে, তারপর বললে, পরশুদিন কালীবাবুর তর্জনীর ওপরে বিষম চোট লেগেছিল, এখনও তার চিহ্ন রয়েছে। কাল দেখেছিলাম আঙুল দুটোর ওপরে পট্টি বাঁধা রয়েছে। ঘরের দরজার কাছ থেকে নতুন গলার আওয়াজ এলো। রিভলভারে ঘোড়া টেপবার আগে কালীবাবু নিশ্চয়ই সেটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ওই দেখুন, ঘরের কোণে ব্যান্ডেজটা এখনো পড়ে রয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে একটি মূর্তি, বয়স হবে 35-36। মুখশ্রী দেখতে মন্দ লাগে না। মাথায় পরিপাটি করে আঁচড়ানো লম্বা চুল, জোড়া ভুরু, ওষ্টের ওপর চার্লি চ্যাপলিন গোঁফ। ডান গালে একটা বড় আঁচিলি সহজে চোখে পড়ে। জামা কাপড় বাবু আনার পরিচয় দেয়। দেহ বলিষ্ঠ ও দীর্ঘ। জয়ন্ত জিজ্ঞাসু চোখে ভূপেনের দিকে দৃষ্টিপাত করলে। ভূপেন বললেন, ইনি হচ্ছেন মতিলাল মজুমদার, কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি, বাসা এই বাড়িতেই। কাল রাত 11টার সময় রিভলভারের শব্দ শুনে ছুটে এসে উনিই প্রথমে জানতে পারেন কালীবাবু আত্মহত্যা করেছেন। মতিলালের মুখের পানে একদৃষ্টে তাকিয়ে ভূপেনের জবানিতে জয়ন্ত তার পরিচয় শ্রবণ করলে। তারপর তার নমস্কারের উত্তরে প্রতি নমস্কার করে সে ঘরের কোণে এগিয়ে গিয়ে মেঝের ওপর থেকে তুলে নিলে পরিত্যক্ত ব্যান্ডেজটা। ব্যান্ডেজের খানিকটা অংশ রক্তের ছোপে আরক্ত। জয়ন্তের দুই চক্ষু উজ্জ্বল হয়ে উঠল। সে ফিরে মানিকের সঙ্গে দৃষ্টি বিনিময় করলে, তারপর ধীরে ধীরে বললে, ভূপেনবাবু, আত্মহত্যার কোনো কারণ আপনি আবিষ্কার করতে পেরেছেন? যেন কেল্লা ফতে করেছেন এমনই ভাব দেখিয়ে ভূপেন বললেন, পেরেছি বই কি। এই চিঠিখানা দেখুন। একখানা ছিল বড় টেবিলের ওপরে। এই একখানা চিঠি আত্মহত্যার পক্ষে যথেষ্ট। সেই চিঠি, ছাপার অক্ষর কেটে যা লেখা হয়েছে। জয়ন্ত চিঠিখানা যেন দেখেও দেখলে না, বললে, আর কোনো সূত্র পেয়েছেন কি? পেয়েছি বই কি, সবচেয়ে বড় সূত্র। এদিকে আসুন। ভূপেনের মুখে মহাগাম্ভীর্যের ভাব। ভূপেন কয়েক পদ অগ্রসর হয়ে বাংলা টাইপরাইটারে টেবিলের পাশে গিয়ে দাঁড়িয়ে বললে, দেখুন। তখনও টাইপরাইটারের সঙ্গে সংলগ্ন রয়েছে একখানা টাইপ করা কাগজ। জয়ন্ত মুখ নামিয়ে পাঠ করলে, সদবাকে আমি বিধবা ভেবে বিবাহ করেছি। মাধবীর শাস্ত্রসম্মত স্বামী আবার ফিরে আসছে। এরপর সমাজে আমার আর মুখ দেখাবার উপায় থাকবে না। এই লজ্জা ও অপমানের কবল থেকে নিস্তার পাওয়ার জন্য আজ আমি এই পত্র লিখেই আত্মহত্যা করব এবং এর জন্যে আর কেউ দায়ী হবে না। ইতি শ্রী কালীপ্রসন্ন রায়চৌধুরী। জয়ন্ত টাইপরাইটারটা নাড়াচাড়া করে মিনিট খানেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কি ভাবতে লাগলো। তারপর পকেট থেকে রূপোর শামুকের মতো দেখতে নস্যদানটা বার করে একটি নস্য গ্রহণ করলে। গোড়া থেকেই মানিক এই অভাবিত আত্মহত্যার ব্যাপারটা স্বাভাবিক বলে গ্রহণ করতে পারেনি। উড়ো চিঠির সত্যতা সম্বন্ধে কালীবাবুর নিজেরই সন্দেহ ছিল,
এবং সেই জন্য তিনি তাদের সঙ্গে পরামর্শ করতে গেছিলেন। কিন্তু সেই সন্দেহ নিরসন না করেই তিনি যে আত্মহত্যা করবেন তার প্রকৃতি এতটা দুর্বল ছিল না। বিশেষ কালীবাবু ছিলেন যেন জীবন জোয়ারের মূর্তিমান উচ্ছ্বাস। নিখিল বিশ্বের পরিপূর্ণ আনন্দ আশ মিটিয়ে উপভোগ করবার জন্য তার চিত্তে ছিল একটা প্রবল আকাঙ্ক্ষা। এত সহজে দুর্ভাগ্যকে মেনে নিয়ে আত্মহত্যা করবার মানুষ তিনি ছিলেন না। তার বিশ্বাস জয়ন্ত এই কথা জানে এবং মানে। জয়ন্ত হঠাৎ এখন নস্য নিলে কেন? বহু মামলায় মানিক বারংবার লক্ষ্য করেছে স্বপক্ষে কোনো মূল্যবান সূত্র পেলেই জয়ন্ত খুশি হয়ে নস্য না নিয়ে থাকতে পারে না। ওই টাইপরাইটারটা নেড়ে চেড়ে সে এমন কি আনন্দজনক সূত্র আবিষ্কার করলে, কিন্তু জয়ন্তর মুখ থেকে এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। তার মুখ একেবারেই কালীঘাটের পটে আঁকা মূর্তির মতো ভাবহীন। মুরব্বীর মতো মস্তক সঞ্চালন করতে করতে ভূপেন বললেন, কি জয়ন্তবাবু, এখন কি ভাবছেন? যা বললুম তাই তো? কালীবাবু নিশ্চয়ই আত্মহত্যা করেছেন। এটা হচ্ছে নিতান্ত হালকা মামলা। রূপন নস্যদানটা পকেটস্থ করে জয়ন্ত বললে, আগে হ্যাঁ, আপনার কথাই ঠিক, এটা নিতান্ত হালকা মামলা। ভূপেন বললে, তাহলে এই রক্তাক্ত দৃশ্যের সামনে দাঁড়িয়ে আমরা খামোকার মেয়াজ খারাপ করি কেন? বাইরে চলুন। হ্যাঁ, তাই চলুন। বাইরে গিয়ে মতিবাবুর কাছ থেকে আমি দু একটা কথা জানবার চেষ্টা করব। আশা করি ওর আপত্তি হবে না। মতিলাল দ্বিধাহীন কণ্ঠে বললে, বিলক্ষণ, আপত্তি আবার কিসের? তবে আমাকে বেশিক্ষণ ধরে না রাখলেই বাধিত হব, কারণ এই দুর্ঘটনার পর আমার ঘাড়ে পড়েছে অনেক অপ্রীতিকর কাজের ভার। মতিবাবু, আপনি কালীবাবুর প্রাইভেট সেক্রেটারির কাজ করছেন কতদিন? 3 বছর। কালীবাবু নিজের সাংসারিক ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতেন? আগে হ্যাঁ, আমার ওপরে ছিল তার অটল বিশ্বাস। কেবল সাংসারিক নয়, সমস্ত বৈষয়িক ব্যাপার নিয়েই আমার সঙ্গে তিনি পরামর্শ করতেন। কালীবাবুর ভ্রাতৃপুত্র তারাপ্রসন্নবাবুকে আপনি চেনেন কি? নিশ্চয়ই চিনি। এই কালকেই তো তিনি এখানে এসে বিষম হুলস্থুল বাজিয়ে দিয়েছিলেন। সে আবার কি? কালীবাবুর সঙ্গে তার ভয়ানক ঝগড়া হয়েছিল। আমি সেখানে হাজির না থাকলে খুড়োকে তিনি নিশ্চয়ই মেরেই বসতেন। কেন? কালীবাবুর অবর্তমানে সমস্ত সম্পত্তি পাবার কথা তারাপ্রসন্নবাবুরই, কিন্তু কালীবাবু সম্প্রতি উইল করে সমস্ত সম্পত্তি দিয়েছেন তার সহধর্মিণী মাধবী দেবীকে। সমস্ত সম্পত্তি? একরকম তাই বটে। তারাপ্রসন্নবাবু পাবেন কিছু কিছু মাসোহারা মাত্র। অবশ্য মাধবী দেবী ভোগ করবেন কেবল জীবনাসত্ত্ব। তার অবর্তমানে তারাপ্রসন্নবাবুরই বংশধররা সম্পত্তির মালিক হতে পারবেন। কিন্তু উইলের এই শর্ত তারাপ্রসন্নবাবুর মনোপুত হয়নি, আর তাই নিয়েই ঝগড়া। উইলটা কবে হয়েছিল? গেল সপ্তাহে, অর্থাৎ আজ থেকে 6 দিন আগে। এই সময় বাড়ির ভেতর থেকে একজন দাসী মতিলালের সামনে এসে বললেন যে মা ঠাকুরন তাকে ডাকছেন। মতিলাল বললে, শুনলেন তো, আমার তরফ পড়েছে। কর্তা গিন্নি দুজনেই আমাকে না হলে চলে না। বেশি বিশ্বস্ত হওয়ার মানেই হচ্ছে বেশি খাটুনি খেটে মরা। মা ঠাকুরিনকে? মাধবী দেবী। বেশ, আপনি আসুন, আমার আর কিছু জানবার নেই। না না, আমার আর একটি প্রশ্ন আছে আপনার কাছে। কালীবাবুর বাড়িতে বাংলা টাইপরাইটার আছে কটি? একটা। ব্যাস, আমার কথা ফুরালো। মতিলালের হন্তদন্তের মতন প্রস্থান। ভূপেন বললেন, জয়ন্তবাবু, বাজে কথা নিয়ে মাথা ঘামিয়ে মিছে আর ফ্যাকড়া বাড়াচ্ছেন কেন? নিজের হাতে যে মরে তাকে আর কোনো সাহায্যই করা যায় না। জয়ন্ত রসহীন কণ্ঠে হাস্য করে বললে, আপনি যথার্থ কথাই বলেছেন। এটা নিতান্তই একটা হালকা মামলা। তবে আমার একটু অনুরোধ রাখবেন। হ্যাঁ, বলুন। আত্মহত্যার আগে কালীবাবু যে কথাগুলি টাইপ করে গিয়েছিলেন, ওই টাইপরাইটারই সে কথাগুলি আর একখানা কাগজে টাইপ করিয়ে আমাকে একবার দেখাতে পারবেন?
এ আবার আপনার কি খেয়াল? যথাসময়ে সব কথা বলবো। বিকেলে আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। বিকেলবেলায় জয়ন্ত ও মানিক থানার ভেতরে প্রবেশ করলে তাদের দেখেই ভূপেন টেবিল চাপড়ে বলে উঠলেন, আরে জয়ন্তবাবু, আপনি এ আবার কি গোল বাঁধালেন? মুখ টিপে হেসে জয়ন্ত বললে, ব্যাপার কি? বড়ই রহস্যময়, আমি কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছেন না? যে টাইপরাইটারের সঙ্গে কালীবাবুর অন্তিম স্বীকারোক্তি সংলগ্ন ছিল তার মধ্যে রিবন বা কালি ফিতে নেই। আমি সেটা জানি। কেবল তাই নয়, তারপর নতুন রিবন আনিয়ে কালীবাবুর সেই স্বীকারোক্তির কপি করে দেখা গেল সেটা টাইপ করা হয়েছে অন্য কোনো মেশিনে, কারণ আসল আর নকলের টাইপে ছাঁদ একরকম নয়। ব্যাপারটা যে এরকম দাঁড়াবে আমি সেটা আগেই অনুমান করতে পেরেছিলাম। এটা নিতান্ত হালকা মামলা। ভূপেন প্রায় গর্জন করে বলে উঠলেন, কে বলে মামলাটা হালকা? মামলাটা এর মধ্যেই দস্তুমতো ভারী হয়ে উঠেছে। জয়ন্ত বেশ সহজভাবে বললে, হালকা কি ভারী জানি না মশাই, তবে এটা যে খুনের মামলা তাতে আর কোনো সন্দেহ নেই। ভূপেন উত্তেজিত হয়ে বললেন, আপনি যে আরো বেশি ভারী অর্থাৎ গুরুতর কথা বলছেন। আত্মহত্যাকেও আপনি খুন বলে চালাতে চান নাকি? ভূপেনবাবু, আমার মতো আপনিও তো সকর্ণে শুনেছেন কালীবাবুর একটা বেশি টাইপরাইটার ছিল না, আর সচক্ষেই তো দেখেছেন তাতেই আটকানো ছিল তার স্বীকারোক্তি। অথচ সেই টাইপরাইটারে কালির ফিতে ছিল না। আপনি নিশ্চয়ই বলবেন না যে আত্মহত্যার পূর্ব মুহূর্তে নিজস্ব টাইপরাইটার থাকতেও কালীবাবু বাড়ি ছেড়ে আর কোথাও ছুটে গিয়ে অন্য যন্ত্রে তার স্বীকারোক্তি টাইপ করে এনেছিলেন। এটা একেবারে অসম্ভব। এর মধ্যে নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তির হাত আছে। দ্বিতীয় ব্যক্তি? হ্যাঁ, হত্যাকারী। ভূপেনের লম্ফত্যাগ ও আসন ত্যাগ। সে চমকে বলে উঠল, কি বলছেন আপনি? জয়ন্ত নিজের মনেই মনেই বললে, ঘরের মেঝে থেকে কালীবাবুর আঙুলের ব্যান্ডেজ তুলে নিয়ে প্রথমেই আমার চোখ খুলে যায়। কালীবাবুর ডান হাতের তর্জনীতে ছিল ওই ব্যান্ডেজ দিয়ে বাঁধা। সে অবস্থায় কেউ রিভলভারে ঘোড়া টিপতে পারে না। অবশ্য কালীবাবু নিজেই পট্টি খুলে ঘোড়া টিপতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে পট্টির উপরে এক ফোঁটা রক্তেরও দাগ লাগতো না এবং তিনি তা করেনও নি। তিনি যখন গুলিবিদ্ধ হন তার আঙুলের ওপর তখন পট্টি বাঁধা ছিল, আর সেই জন্যই পট্টির ওপরে ছিল রক্তের ছোপ। সুতরাং হত্যাকাণ্ডের পর পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য হত্যাকারী যে পট্টিটা সরিয়েছিল এতে আর কোনো সন্দেহ নেই। নির্বাক ভূপেন জয়ন্তের দিকে তাকিয়ে রইলেন পরম বিস্ময়। জয়ন্ত বলে চলল, এই মামলায় দুটো সবচেয়ে প্রমাণ হচ্ছে রক্তাক্ত পট্টি আর রিবনহীন টাইপরাইটার। এই দুটো প্রমাণই জানা যায় ঘটনাস্থলে আবির্ভূত হয়েছিল দ্বিতীয় ব্যক্তি। তাড়াতাড়িতে সে লক্ষ্য করতে পারেনি পট্টির ওপরে ছোপ আছে। অন্য কোনো টাইপরাইটার আগে থাকতেই সে স্বীকারোক্তি টাইপ করে প্রস্তুত হয়ে এসেছিল। কালীবাবুর মেশিনে সেখানে আটকানোর সময় কল্পনাও করতে পারিনি তার মধ্যে নেই কালির ফিতে। ভূপেন চমকৃত, তখনও তার মুখে রা নেই। জয়ন্ত বললে, এখন প্রশ্ন হচ্ছে এই দ্বিতীয় ব্যক্তিটি কে হতে পারে? ভূপেনবাবু, আপনি নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে পত্রখানা কালীবাবুর তথাকথিত আত্মহত্যার হেতু তার ট্রেডমার্ক। খোঁজ নিলে জানতে পারবেন কালীবাবু নিজেও ওই একই ট্রেডমার্ক করা কাগজ ব্যবহার করেন। এই দেখে সন্দেহ হয় পত্রপ্রেরক তার বাড়িতে আনাগোনা করবার সুযোগ পায়। কিন্তু এই সন্দেহের বিশেষ মূল্য নেই, কারণ এরকম কাগজ বাজারে সুলভ। সুতরাং পরস্পরের সঙ্গে অপরিচিত যে কোনো ব্যক্তি ব্যবহার করতে পারে। অতএব অন্য উপায় আমাদের হত্যাকারীর সন্ধান করতে হবে। ভূপেনবাবু, আপনি আরও একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি? ভূপেন ক্ষীণস্বরে শুধলে, কি? ইজি চেয়ার আর তার ওপরকার মৃতদেহের অবস্থান। হ্যাঁ, চেয়ার আর দেহ দুই ছিল ঘরে ঢুকবার দরজার মুখোমুখি। ঘরে দরজা ছিল একটি মাত্র, তাহলে
কেউ যদি ঘরে ঢুকে থাকে তবে তাকে কালীবাবুর সামনে দিয়ে ঢুকতে হয়েছিল। কেউ যদি কেন ভূপেনবাবু, কেউ নিশ্চয়ই ঘরে ঢুকেছিল। আপনি কি বলতে চান খুনি যখন ঘরে ঢোকে কালীবাবু তাকে দেখতে পেয়েছিলেন? তাই তো বলতে চাই। অথচ কালীবাবু তাকে বাধা দেননি? না, কারণ সে ছিল তার পরিচিত। হ্যাঁ, অতি পরিচিত, তাই সন্দেহের অতীত। কারণ খুনি যে ঘরে ঢুকেই সামনাসামনি দাঁড়িয়ে গুলি ছোড়েননি তার প্রমাণও আছে। কালীবাবুর ডান রগের ওপরে রিভলভারের নলচে লাগিয়ে গুলি ছোড়া হয়েছিল, আমরা সকলেই তা জানি। সুতরাং বুঝতে হবে যে খুনি যখন ঘরে ঢুকে কালীবাবুর খুব কাছে ডান পাশে এসে দাঁড়ায়, তখনও তিনি তাকে কিছুমাত্র সন্দেহ করতে পারেননি, কেননা সে ছিল তার ঘনিষ্ঠ ব্যক্তি। এখন আন্দাজ করতে পারেন কে এই ব্যক্তি? ভূপেন কতকটা তাড়িভূতের মতো হয়ে পড়েছিলেন। এতক্ষণ পরে তার দেহের মুখে ও চোখে জাগ্রত হল জীবন চাঞ্চল্য। উত্তেজিতভাবে বলে উঠলেন, আলবাত আন্দাজ করতে পারি, নিশ্চয়ই আন্দাজ করতে পারি। কে সে? কালীবাবুর ভাইপো তারাপ্রসন্ন। আমি এখনই তার সন্ধানে বেরিয়ে পড়ব। জয়ন্ত স্মিত মুখে বললে, হ্যাঁ, সম্পত্তি থেকে প্রায় বঞ্চিত হয়ে কালীবাবুর ওপরে সে বিষম খাপ্পা হয়ে আছে বটে। এমন অবস্থায় অনেক খুন খারাপই হতে দেখা গেছে। আপনার অনুমান অসঙ্গত নয়। তাহলে এখানে দাঁড়িয়ে আমি আর সময় নষ্ট করি কেন? বিলম্বে কার্যহানির সম্ভাবনা। দাঁড়ান দাঁড়ান, আর একটু সবুর করলে ক্ষতি হবে না। আমার হাতে আরও কিছু কিছু প্রমাণ আছে। ভূপেন বললে, যা বলবো বলে ফেলুন মশাই, আমার আর তস হচ্ছে না। জয়ন্ত বললে, হ্যাঁ, তারাপ্রসন্নের ওপরে সন্দেহ হবারই কথা। ও বাড়িতে তার আনাগোনা ছিল। সে জুয়ারি, মদ্যপ, লম্পট, বেকার। তার মতো লোক সম্পত্তি হারিয়ে যে চণ্ডালে রাগের বশবর্তী হয়ে নরহত্যা করবে, এটা কিছুই অসম্ভব নয়। ভূপেন বললে, হায় হায়, গোড়া থেকেই তার উপর আমার সন্দেহ করা উচিত ছিল। তাহলে এতক্ষণে তার হাতে আমি লোহার বালা পরিয়ে দিতে পারতাম। এবারে আরেকটা কথা ভেবে দেখুন ভূপেনবাবু। ঘটনা রাতের কথা স্মরণ করুন। ঘড়িতে 11টা বেজেছে। দরজার দিকে মুখ করে কালীবাবু ইজি চেয়ারের ওপরে বসে আছেন। এমন সময় যে তারাপ্রসন্ন খানিক আগে মারমুখো হয়ে তার সঙ্গে ভীষণ ঝগড়া করে গেছে, সে হঠাৎ ঘরের ভেতরে এসে ঢুকল। আপনি যদি কালীবাবু হতেন, এই অবস্থায় পড়লে কি করতেন? উঠে তারাপ্রসন্নকে তেড়ে মারতে যেতাম, নয়তো দূর দূর করে তাড়িয়ে দিতাম, নয়তো থাক, ওতেই চলবে। কিন্তু কালীবাবু ওসব কিছুই করেননি। তিনি নিশ্চিন্তভাবে চেয়ারের উপরে বসেই রইলেন। আর তারাপ্রসন্ন নির্বিবাদে সম্মুখ দিয়ে সোজা তার ডান পাশে এসে তাকে গুলি করে সরে পড়ল। এটা কি সম্ভবপর? হুম। তাহলে বেশ বোঝা যাচ্ছে তারাপ্রসন্ন হত্যাকারী নয়। ভূপেন দস্তুর মতো মুষড়ে পড়ে বললে, আপনি তো সাংঘাতিক লোক মশাই। এই টেনে তোলেন, আবার এই ঠেলে ফেলে নিচ্ছেন। জয়ন্ত অবিচলিতভাবে বললে, আপনি মহিতোষ সেনের কথা ভুলে যাচ্ছেন কেন? ভুলিনি, কাউকে ভুলিনি, কিন্তু তার সঙ্গে এই খুনের কি সম্পর্ক? চিঠিতে এসে নিজের ঠিকানা আর হাতের লেখা গোপন করেছে। কালীবাবু তাকে নিশ্চয়ই চিনতেন। ওরকম গোপনতার মানে হয় না। কালীবাবু বেঁচে থাকলে সে যে নিজেই তার সঙ্গে দেখা করতে আসতো, এটাও ভুলবেন না কেন? হ্যাঁ, পরে সত্যই দেখা করতে সে এসেছিল হত্যার সংকল্প নিয়ে, কিন্তু সে চিঠিখানা লিখেছিল অন্য উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? ওই চিঠির সঙ্গে কালীবাবুর মৃতদেহ আবিষ্কৃত হলে সকলের দৃঢ় বিশ্বাস হবে কালীবাবু আত্মহত্যা করেছেন। দৈব গতিকে তদন্তে কেউ আসল ব্যাপার সন্দেহ করলেও সে থাকবে নিরাপদে, কারণ পত্রে তার হাতের লেখা বা ঠিকানা নেই। ভূপেন হতাশভাবে বললে, এ যে বিষ বা জলের নিচে পড়লাম রে বাবা। যাকে চিনি না, জানি না, তাকে ধরবো কেমন করে?
ভূপেনের হাতে একখানা ফটো গুজে দিয়ে জয়ন্ত বললে, বন্ধুদের সঙ্গে সদল বলে ওই দেখুন মহিতোষকে। ডান দিক থেকে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আপনার আসামি, চিনতে পারেন? ছবির ওপরে চোখ বুলিয়ে ভূপেন ঘাড় নেড়ে বললেন, মোটেই না। জয়ন্ত আর একখানা ছবি দেখিয়ে বললে, এর মধ্যে মহিতোষের মূর্তি এনলার্জ করে দেখানো হয়েছে। ছোট ছবিতে ওর মুখের খুঁটিনাটি ভালো করে বোঝা যাচ্ছিল না। মহিতোষের দাড়িগোফ কমানো ছিল, কেবল আমি শখ করে তার নাকের তলায় ছোট্ট একজোড়া গোপ এঁকে দিয়েছি। এখন বলুন তো মশাই, ওই গোফ, ওই জোড়া ভুরু আর ডান গালের ওই আঁচিল আপনি এর আগে কোনো মুখে দেখেছেন কিনা? ভূপেন দুই চক্ষু ছানা বড়ার মতো করে তুলে বললে, আরে, এ যে মতিলাল মজুমদার, কালীবাবুর প্রাইভেট সেক্রেটারি। তাহলে এবার চিনতে পেরেছেন? উত্তম। হ্যাঁ, মতিলালই হচ্ছে খুনি এবং মহিতোষ সেন। নাম ভারিয়ে সে কালীবাবুর কাছে চাকরি নিয়েছিল। কালীবাবুর স্ত্রীর সঙ্গে এই ব্যাপারে তার যোগসাগর থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে মাধবী দেবী যে তার পূর্বস্বামীকে চিনতে পেরেছিলেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আপনার কর্তব্য আপনি করুন ভূপেনবাবু। আপাতত বিদায় মাগে শখের গোয়েন্দারা। জয়ন্ত দুই হাত ধরে উচ্ছ্বসিত কণ্ঠে ভূপেন বললে, আমি স্বীকার করছি, আপনি হচ্ছেন অতুলনীয়। জয়ন্ত হাসি মুখে বললে, কিচ্ছু না, কিচ্ছু না। সত্যি এটা নিতান্ত হালকা মামলা, নইলে এত সহজে কিনারা হতো না। তবে ব্যান্ডেজ আর টাইপরাইটার নিয়ে ভ্রম না করলে মতিলালকে মহিতোষ বলে চিনতে পারলেও কেউ তার কিছুই করতে পারত না। সে ধরা পড়ল খালি সামান্য অসাবধানতার জন্যই। চলে এসো মানিক, এখন ভূপেনবাবু যাবেন মহিতোষের খোঁজে।